খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও। স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যাচ্ছিলেন তখন তিনি এমন কিছু কৌশল অবলম্বন করেছিলেন যা শুনলে অবাক হয়ে যাবেন। তার ধূর্ততাময় পদক্ষেপগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন। গত বছরের 5 আগস্ট বাংলাদেশে এক ঐতিহাসিক ঘটনা ঘটে। শিক্ষার্থী ও সাধারণ জনগণের নেতৃত্বে শুরু হওয়া এক গণ আন্দোলন দ্রুতই গণ অভ্যুত্থানে রূপ নেয়। দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়া এই আন্দোলনের চাপে শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হতে হয়। এই ঘটনার একটি চাঞ্চল্যকর দিক হল শেখ হাসিনা যে সামরিক বিমানে করে দেশ ছাড়েন সেই ফ্লাইট সম্পর্কে কারো কাছে কোনো পূর্বাভাস বা তথ্য ছিল না। দেশের ভেতরে কিংবা বাইরের কেউই জানতেন না তিনি কোন পথে এবং কখন দেশ ত্যাগ করবেন। ওই দিন তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে এমন এক অভিনব কৌশল নেওয়া হয় যাতে ভারতগামী ওই সামরিক ফ্লাইটের অবস্থান ও সময়সূচি পুরোপুরি গোপন রাখা যায়। ফলে বিমানের যাত্রা নিয়ে কেউ কোনো সন্দেহ পর্যন্ত করতে পারেনি। দেশের এক শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের প্রতিবেদনে উঠে এসেছে গুরুত্বপূর্ণ এক তথ্য। 5 আগস্ট দুপুর 3:09 শেখ হাসিনাকে বহনকারী সামরিক বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিম পাশে অবস্থিত বঙ্গবন্ধু বিমান ঘাঁটি থেকে গোপনে উড্ডয়ন করে। এই সময়টাই বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলতে থাকলেও ওই ফ্লাইটের বিষয়ে কারো কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না, যা পরিস্থিতির গোপনীয়তা আরও বাড়িয়ে তোলে। শেখ হাসিনাকে বহনকারী সামরিক বিমানটি ঢাকা ছাড়ার সময় সেটিকে একটি সাধারণ প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে দেখানো হয়, যেন কারো কোনো সন্দেহ না হয়। উড্ডয়নের পরপরই বিমানটির ট্রান্সপন্ডার, যার মাধ্যমে বিমানের গতিপথ ও অবস্থান অন্যান্য বিমান ও এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে দেখা যায়, তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। এর ফলে আকাশপথে বিমানটি কোথায় আছে, কোন দিকে যাচ্ছে কিংবা গন্তব্য কী, এইসব তথ্য কোনোভাবেই আর বাইরে থেকে জানা সম্ভব ছিল না। ঢাকা থেকে উড্ডয়নের পর দীর্ঘ সময় অদৃশ্য থাকার পর শেখ হাসিনাকে বহনকারী সামরিক উড়োজাহাজটি অবশেষে আবারও রাডারে ধরা পড়ে, যখন সেটি ঢাকা কলকাতার রুটের নির্ধারিত একটি ওয়েট পয়েন্ট BEMA কে পৌঁছায়। সেখানে গিয়ে বিমানটির ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিওলোকেটর সিস্টেম পুনরায় চালু করা হয়। এর ফলে ফ্লাইটটি আবার এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় দৃশ্যমান হয়ে ওঠে। ঢাকা বিমানবন্দরের রাডার স্ক্রিন থেকে পাওয়া একটি স্ক্রিন গ্র্যাব বিশ্লেষণ করে দেখা যায় বিমানটি প্রথমে সরাসরি কলকাতার দিকে রওনা দেয়, তবে কলকাতায় না নেমে এটি আবার দিক পরিবর্তন করে ভারতের রাজধানী নয়াদিল্লির কাছাকাছি অবস্থিত গাজিয়াবাদের দিকে যায়। অবশেষে উড়োজাহাজটি দিল্লি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি সরাসরি দিল্লি না গিয়ে প্রথমে কলকাতার দিকে রওনা হওয়ার পেছনে একটি কৌশলগত কারণ থাকতে পারে। তাদের ধারণা বিমানটি বাংলাদেশের আকাশ সীমায় যতটা সম্ভব কম সময় অবস্থান করতে চেয়েছিল, যাতে ঝুঁকি এড়ানো যায় এবং গন্তব্য গোপন রাখা যায়। সাধারণত ঢাকা থেকে দিল্লি গমনকারী ফ্লাইটগুলো রাজশাহীর আকাশপথ ব্যবহার করে। এই রুটে বাংলাদেশের ভেতরে থাকতে হয় অপেক্ষাকৃত বেশি সময়, ঢাকা থেকে কলকাতা যাওয়ার তুলনায় কয়েক মিনিট বেশি। তাই নিরাপত্তা বিবেচনায় বিমানটি বিকল্প রুট হিসাবে প্রথমে কলকাতার দিকেই উড়ে যায়, যাতে দেশের আকাশসীমা দ্রুত অতিক্রম করা যায়। শেখ হাসিনাকে বহনকারী সামরিক ফ্লাইটটির জন্য একটি বিশেষ স্কোয়াড কোড নির্ধারণ করা হয়েছিল, 4131। স্কোয়াড কোড হল 4 সংখ্যার একটি শনাক্তকারী নম্বর, যা আকাশে থাকা প্রতিটি উড়োজাহাজকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ATC ব্যবহার করে। প্রতিটি ফ্লাইট উড্ডয়নের আগে ফ্লাইট ক্রুরা নিজ হাতে এই কোডটি উড়োজাহাজের ট্রান্সপন্ডারে প্রবেশ করান, যাতে বিমানটি রাডারে সঠিকভাবে শনাক্ত করা যায়। ঢাকা এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডার স্ক্রিনে একটি স্ক্রিন গ্র্যাবে দেখা যায় AJAX 1431 নামের এই ফ্লাইটটি ভারতীয় আকাশসীমায় প্রবেশ করার ঠিক কিছু সময় আগে তার ট্রান্সপন্ডার চালু করে দেয়। ট্রান্সপন্ডার চালু হওয়ার সঙ্গে সঙ্গে সেটি রাডারে দৃশ্যমান হয়ে ওঠে। একটি ফ্লাইটের পরিকল্পনা যখন অনুমোদন করা হয় তখন সেই ফ্লাইটের স্কোয়াড কোডটি আগেই গন্তব্য দেশের ATC-তে পাঠানো হয়, যাতে তারা ফ্লাইটটিকে চিনতে পারে। শেখ হাসিনার ফ্লাইটের ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। ঢাকা থেকে নির্ধারিত স্কোয়াড কোডটি কলকাতা ATC-কে পাঠানো হয়েছিল, কারণ প্রথম দিকে বিমানের গন্তব্য হিসেবে কলকাতাকেই দেখানো হচ্ছিল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে ঢাকা ও কলকাতা ATC-র মধ্যে সরাসরি যোগাযোগের জন্য একটি বিশেষ হটলাইন রয়েছে। এই হটলাইনের মাধ্যমে একে অপরকে তাৎক্ষণিকভাবে তথ্য জানায়, বিশেষ করে যখন কোনো ফ্লাইট সীমান্ত অতিক্রম করে এক দেশ থেকে আরেক দেশের আকাশ সীমায় প্রবেশ করে। যদিও উড়োজাহাজটি সেকেন্ডারি রাডারে দেখা যাচ্ছিল না, তবুও ককপিটের পাইলট ও ক্রুরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোলার এবং সম্ভবত কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে নিয়মিত ও নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখছিলেন। ঢাকা বিমানবন্দরের গ্রাউন্ড কন্ট্রোলারের সঙ্গে C-130 বিমানটির রেডিও যোগাযোগের রেকর্ডিং থেকে জানা যায় ফ্লাইট AJAX 1431 বঙ্গবন্ধু এয়ারবেস থেকে রানওয়ে 32-এ যাওয়ার জন্য টেক্সিওয়ে সাউথ আলফা পথটি বেছে নেয়। গ্রাউন্ড কন্ট্রোলার তাদের সতর্ক করেন
যে ওই এলাকায় দুটি আন্তনব AN-32 বিমান রয়েছে, তাই তাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার উড়োজাহাজটিকে প্রথমে 20,000 ফুট উচ্চতায় উড়ে যাওয়ার নির্দেশ দেন, যা একটি নিরাপদ উচ্চতা হিসেবে নির্ধারিত ছিল।